প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়তে যাচ্ছি মাসুদ রানা সিরিজের আরও একটি বই। নাম টপ সিক্রেট। প্রথম খণ্ড। ১। দেশটা ইংল্যান্ড, সময়টা সেপ্টেম্বর, অর্থাৎ শরতের শুরু। প্রিয় বন্ধুকে পাশে নিয়ে সানিংডেল ক্লাবের নতুন গল্ফ কোর্সের কিনারা ধরে অলস পায়ে হাঁটছে মাসুদ রানা। রোদ ঝলমলে ইংলিশ বিকেলের শান্তিময় নিঝুম পরিবেশ দেহ মনে ভালো লাগার একটা অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। ক্লাব ভবনের মাথার উপর গোটা আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা পাল তোলা নৌকার মতো ছেঁড়া ছেঁড়া মেঘ। তবে দিগন্তটাকে যেন ধীরে ধীরে মুড়ে দেয়া হচ্ছে সোনার পাত দিয়ে। নতুন গল্ফ কোর্সের চারপাশে গাছপালা তেমন ঘন নয়। বেলে মাটিতে বুনো ফুলে ছাওয়া প্রচুর ঝোপ দেখা যাচ্ছে। আজ নিয়ে ৭ দিন হলো লন্ডন থেকে সারের এই ক্লাবে রোজই আসছে রানা। উদ্দেশ্য খোলা বাতাসে কিছুক্ষণ হাঁটাহাঁটি, সুইমিং পুলে সাঁতরানো, পিং পং খেলা বা তাস নিয়ে বসা। এক কথায় একঘেয়েমির নির্যাতনকে ফাঁকি দেওয়ার চেষ্টা। এখানে পুরানো কিছু বন্ধুবান্ধব আছে, উপরি পাওনা হিসেবে তাদের সঙ্গ জোটে। ক্লাব চত্বরের এক কোণে সিলেটি হোটেলওয়ালা কাইসুল গাজীর রেস্তোরাঁ। আমরি থেকে বেরিয়ে আসা সরষে ইলিশের গন্ধ, গরম ফিরনিতে দেয়া পেস্তা বাদামের সুবাস আর কাচ্চি বিরিয়ানির ঘ্রাণ ওকে নস্টালজিক করে তুললে দেশি পরিবেশে বসে ডিনারটাও সেরে নেয় কোনো কোনো দিন। এই ডিনার খাওয়ানোর কথা বলেই সারের এই নিরিবিলি ঘুম ঘুম শান্ত প্রান্তে সোহেল আহমেদকে আজ টেনে নিয়ে এসেছে রানা। ব্যক্তিগত কিছু উদ্বেগ আর চিন্তাভাবনা নিয়ে কথা বলবে। বাঁকা হয়ে নেমে আসছে শারদীয় রোদ। ছোট সারি তৈরি করা বৈশি ঝোপ, আঙুললতা আর সিলভার বার্চের মসৃণ কচি ডালে গুঞ্জন তুলছে পোকামাকড়। মাথার উপর পাইন গাছের পাতা ঝমঝম বৃষ্টির মতো শব্দ তুলল হঠাৎ লাগা বাতাসে দুলে ওঠায়। আজ আর সুইমিং পুলের দিকে যেতে ভালো লাগছে না রানার। কল্পনার চোখে দেখতে পেল এরপর কি ঘটবে। ক্লাবে ঢুকে বন্ধু বান্ধবের সঙ্গে হাই হ্যালো করবে, পিং পং খেলতে নেমে এক হাতি সোহেলের দর্শনীয় কসরত সহকারে সার্ভ করা দেখে মুগ্ধ হবে। আমরিতে বসে ডিনার খেয়ে লং ড্রাইভে লন্ডনে ফেরবার পথে গাড্ডায় পড়া ঐরাবতের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিয়ে নিজের ফ্ল্যাটে 11:30টার মধ্যে একাকী শয্যা গ্রহণ। কাল সকালে উঠে আবার রানা এজেন্সির অফিসে বিকেল 4টে পর্যন্ত ফাইলে মুখ গুজে থাকা। এরপর কল্পনা আর এগোতে পারল না। উদ্বেগটা ফিরে এসে প্রশ্ন তুলল, এটা কি? ও কি ঠিক এরকম জীবনই চেয়েছিল? হঠাৎ থামল সোহেল। আর কত হাঁটাবি? চল, খেতে বসবার আগে তোকে স্মাশ করে খিদেটা বাড়িয়ে নি। একটু হাসল রানা। সত্যি, টেবিল টেনিসে সোহেলের স্মাশ ফিরিয়ে দেয়া অত্যন্ত কঠিন। তারপরে আবার নিজের চিন্তায় ফিরে এলো। একঘেয়েমি না হয় অভিশাপ, তবে আত্মতৃপ্তি তার চেয়েও খারাপ, গুরুতর অন্যায়। মধ্যম মানে সন্তুষ্ট থাকা, নিজের অজান্তে নরম হয়ে পড়া। চোখে অস্বাভাবিক বড় আকৃতির সানগ্লাস থাকলেও গল্ফ কোর্সের আরেক মাথা থেকে লম্বা ও সুঠাম কাঠামোর অধিকারী রানাকে চিনতে তার কোনো অসুবিধে হলো না। সঙ্গীর দেখাদেখি হঠাৎ দাঁড়িয়ে পড়া, ঘোরা, তারপর দীর্ঘ পদক্ষেপে ক্লাব ভবনের দিকে ফেরা সবই তার পরিচিত লাগারই কথা, কারণ গত 1 সপ্তাহ বাইরে কোথাও বেরোলেই রানাকে সারাক্ষণ চোখে চোখে রাখছে লোকটা। তবে কখনোই কাছ থেকে নয়,
দূরত্ব বেশি হলে টেলিস্কোপ বা বেনকিউলার ব্যবহার করে। এই মুহূর্তে তার দৃষ্টিশক্তি জরুরি প্রয়োজনের খাতিরে আরও শানিত হয়েছে। শ্বেতাঙ্গদের দেশে আরও একজন সাদা চামড়ার লোক, হোক সে মার্কিন, খুব কম লোকেরই দৃষ্টি আকর্ষণ করলেও তার কিছু আসে যায় না। সে জানে সানিংডেল ক্লাবে মেম্বার ছাড়া কেউ ঢুকতে পারে না। তার কাছে মেম্বারশিপ কার্ড নেই, তবে প্রমাণ করতে পারবে সদস্যপদের জন্য আবেদন করা হয়েছে। সেই আবেদনপত্রে সুপারিশকারীর একটা সই আছে। সইটা ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রেস সেক্রেটারির। তবে না, রানা ও সোহেলের পিছু নিয়ে ক্লাব ভবনের সামনে চলে আসা লোকটাকে কেউ কোনো প্রশ্ন বা চ্যালেঞ্জ করল না। আসলে কেউ সেভাবে তাকে লক্ষ্যই করছে না। এর মধ্যে বিস্মিত হওয়ার কিছু নেই। তার ট্রেনিংই ছিল এরকম, সবার মাঝখানে থেকে কারো দৃষ্টি আকর্ষণ না করা। ক্লাব ভবনের বাইরে লোকজন হাঁটাহাঁটি করছে। শরতে সূর্য আরও অনেক দেরি করে ডুববে। তাকে দেখে মনে হলো জানালার নিচে নতুন লাগানো গোলাপ চারাগুলো স্বাভাবিক আগ্রহ নিয়ে পরীক্ষা করছে একজন লোক, যার মাথায় একরাশ সোনালি চুল। চারাগুলো অবশ্য বেশিক্ষণ তার মনোযোগ ধরে রাখতে পারল না। পাশের ফ্লাওয়ার বেডের সামনে চলে এসে অক্স আই ডেইজি দেখছে। মাথাটা যেন সরু সরু হলুদ রশ্মির সমষ্টি, মাঝখানটা গাঢ় সোনালি। যতই চারা আর ফুল দেখবার ভান করুক, সানগ্লাসের ভেতর থেকে তার চোখের দৃষ্টি জানালা গলে ক্লাব ভবনে ঢুকে পড়েছে। রানার পিঠে চোখ, সঙ্গীর স্মাশ ঠেকাতে গলদঘর্ম হচ্ছে বেচারা। বাইরে লোকটা সম্পূর্ণ শান্ত, চেহারায় কোনো উত্তেজনা বা আবেগের চিহ্নমাত্র নেই। ঝড়টা বইছে তার মাথার ভেতরে। এই অপারেশন, এর প্রস্তুতি আগেও 3বার নেওয়া হয়, প্রতিবার একেবারে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। এই কাজের জন্য বেঁধে দেয়া সময়সীমা এত কম যে এরপরও অপারেশন স্থগিত করা হলে গোটা কল্পনাটাই বাতিল করতে হবে। সেটা কোনোভাবেই ঘটতে দেয়া যায় না। এখন প্রায় শেষ মুহূর্তে, যেভাবেই হোক অপারেশন শুরু করতে হবে তাকে। এর সঙ্গে ব্যক্তিগত বা পেশাগত কোনো অহংকার জড়িত নয়, জড়িত চলতি বিশ্ব ব্যবস্থায় ইন্দো মার্কিন একাছত্ব কর্তৃত্ব টিকিয়ে রাখবার প্রশ্ন। এই সাফল্য অর্জন করতে হলে রোমহর্ষক হিসেবে ইতিহাসে ঠাঁই পাবে এমন একটা অপরাধ ঘটাতে হবে। কোনো সন্দেহ নেই যে চমকে উঠবে পৃথিবীর মানুষ। মিস্টার বেলেয়ারকে 1000 কোটি ধন্যবাদ। তার দেয়া প্ল্যান ধরে কাজটা করতে পারলে ইন্দো মার্কিন পক্ষকে দায়ী করবার কোনো সুযোগই কারো থাকবে না। সূর্য সাদা মেঘের আড়ালে পড়ল। হঠাৎ ছুটে আসা দমকা বাতাসে ঠান্ডা লাগলো তার। হাত দুটো শরীরের সঙ্গে সেটে এলো। মাত্র 1 মুহূর্ত পর আবার নিজেকে শিথিল করে নিল সে। ঝড়টা মাথার ভেতর এখনো থামেনি। সে তার টাইম ও ডেট শিডিউল বিবেচনা করছে। তারিখ ও সময় দুটোই খুব টাইট আটসাট। তবে সময়ের হিসেবে 8 ঘন্টা পিছিয়ে আছে সে। ঠিক সে নয়, পিছিয়ে আছে ঘটনাগুলো। পিং পং খেলা শেষ করে তার হিসেব করা সময়েই ডিনার খেতে বসেছে মাসুদ রানা। কিন্তু আজ সঙ্গে নতুন এক বন্ধু থাকায় এমন গল্প জুড়ে দিয়েছে যে টেবিল ছেড়ে ওঠার নাম নেই। তবে লোকটার ভাগ্যই বলতে হবে, মাত্র 8 ঘন্টা পিছিয়ে থেকে কার পার্কিং এ পৌঁছালো মাসুদ রানা। সময়ের এই হিসেবটা হাতঘড়ির দিকে একবারও না তাকিয়ে নিখুঁতভাবে করতে পারল সে, প্রায় সেকেন্ডের কাঁটা ধরে। ওরা দুই বন্ধু একটা ফরাসি সিত্ততে চলল। ঘড়ির কাঁটায় 7টার বেশি বাজলেও সূর্য ডুবতে এখনো দেরি আছে। এরপর নীরবতা। তবে এই নীরবতার ভেতরেও দূর থেকে ভেসে আসা কিছু কণ্ঠস্বর কানে পশে। রাস্তা দিয়ে ছুটে গেল একটা ভারী ট্রাক। বহু দূর আকাশের কোণে একটা জেট ফাইটার। কোথাও একটা
ঘড়ি ঢং ঢং করে সময় জানাচ্ছে। চিত্রর অনেক পিছনে রয়েছে তার কালো মার্সিডিজ, নীলচে চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তোর কি মনে হয় আমার, কি বলবো, ধার কমে যাচ্ছে? গাড়িতে বসে সোহেলকে জিজ্ঞেস করলো রানা। অন্ধকারেও ঝকঝকে দাঁত দেখা গেল। হাসছে সোহেল। সবগুলো গেম হারার দুঃখ এখনো ভুলতে পারছিস না? তা না, বলতে চাইছি, শোন, তাহলে সব কথা খুলেই বলতে হয়। যেমন ধর, আমি একজন বেকার লোক। তুই বল, এবছর কটা অ্যাসাইনমেন্টে গেছি? তার মধ্যে সার্বিয়ার অ্যাসাইনমেন্টটা তো পুরোপুরি ব্যর্থ। রানাকে বেলগ্রেডে পাঠানো হয়েছিল ধরা পড়বার সমূহ আশঙ্কা আছে এরকম একজন বিসিআই এজেন্টকে সার্বিয়া থেকে বের করে আনবার জন্য। লোকটা স্থানীয় মুসলমান। রানা পৌঁছানোর আগে সার্ব সিক্রেট পুলিশের হাত থেকে নিজেকে বাঁচানো যাবে না বুঝতে পেরে সে আত্মহত্যা করে। আরেকজনের ব্যর্থতার জন্যে নিজেকে তুই দায়ী করতে পারিস না। রানাকে থামিয়ে দিয়ে বলল সোহেল। না। স্টিয়ারিং হুইলটা দু হাতে চেপে ধরল রানা। কিন্তু আমাকে যেটা উদ্বিগ্ন করে তুলছে, চ্যালেঞ্জটা গ্রহণ করতে না হওয়ায় আমি যেন একটু স্বস্তি বোধ করেছি। মাথা নাড়ল। কোথাও কিছু একটা গোলমাল আছে। সেটা শারীরিক নয়। আর যাই হোক, এত ভালো শেপ এ বহু বছর দেখিনি তোকে। এত ভালো শেপে বহু বছর দেখিনি তোকে। ডিনার শেষে এক দুজন করে অনেকেই কার পার্কিংয়ে এসে পরস্পরের কাছ থেকে বিদায় নিচ্ছে। তারা কেউ ব্যবসায়ী, কেউ পেশাজীবী, শান্ত প্রকৃতির ভালো মানুষ। জীবনে কখনো হিংস্র আচরণ বা বিশ্বাস ভঙ্গের ঘটনা ঘটায়নি। মানুষ হিসেবে এদের সবাই প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু নিজেকে তাদের সঙ্গে আলাদা না করতে পারার ব্যর্থতা হঠাৎ প্রায় বিদ্রোহের একটা ভাব এনে দিল মনে। ব্যাপারটা অনেকটা এরকম। মানুষ হিসেবে ভয়ঙ্কর হতে পারাটা এখন আর যেন সম্ভব নয়, বলল রানা, রীতিমতো চিন্তিত। আমি যেন অভ্যাসের একটা দাসে পরিণত হয়েছি। 1 সপ্তাহ পার হতে চলেছে। রোজ এখানে আসছি প্রায় একই সময়ে। 2 কি 3 জন নির্দিষ্ট বন্ধুর সঙ্গে খেলছি, সাঁতরাচ্ছি বা হাঁটছি। ফ্ল্যাটে ফিরছি প্রায় ঘড়ির কাঁটা ধরে। তার আগে রিজেন্সি ম্যানর হাউজে গিয়ে বসের খোঁজখবর নিচ্ছি। এত সব রুটিন ধরে করছি, অথচ কোনো ভুল আমার চোখে ধরা পড়ছে না। অন্তত একটা সময় পর্যন্ত পড়েনি। আমার এই পেশায় বুদ্ধিমান কোনো লোক এভাবে নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করবে না। তুই সেটা ভালোই বুঝিস। এ তো সবাই জানে যে কোনো অ্যাসাইনমেন্টে কাজ করবার সময় একজন এসপিওনাজ এজেন্টের চলাফেরায় কোনো ছক তৈরি হওয়া উচিত নয়। শত্রুপক্ষে যাতে বুঝতে শত্রুপক্ষ যাতে বুঝতে পারে কখন কোথায় থাকবে সে। সেটাই বলল সোহেল। তুই তো এখন কোনো অ্যাসাইনমেন্টে নেই। টুকরো টুকরো নয়, গোটা ছবিটা দেখতে বলছি। আমার অস্তিত্ব যেন একটা ছকে বাঁধা পড়ে যাচ্ছে। এটা ভেঙে বেরিয়ে আসবার একটা পথ আমাকে পেতেই হবে। আমার অভিজ্ঞতা বলে এর জন্যে এক ধরনের ঝাঁকি দরকার হয়, যেটা জীবনকে নতুন করে সাজিয়ে দেবে। তবে ব্যাপারটা সময় হলে আপনা থেকেই ঘটে। ভেবেচিন্তে চেষ্টা করে কিছু করবার দরকার হয় না। নিয়তি বা অন্য কিছু? কাজ ঝাঁকালো সোহেল। যা খুশি বলতে পারিস। কয়েক মুহূর্তের জন্য গাড়ির ভেতর অদ্ভুত একটা নীরবতা নেমে এলো। তারপর স্টার্ট দিল রানা। সোহেল বলল, বসকে দেখতে যেতে আজ তোর দেরি হয়ে যাবে। রানার মুখে অপরাধীর হাসি। 1 ঘন্টা দেরি করে গেলে উপদেশ আর ধমক কিছু কম শুনতে হবে। তুইও আমার সঙ্গে চল না, তাহলে দুজনে ভাগ করে নেয়া। করজোরে মাপ চাইল সোহেল। আমার ভাগেরটা আমি রোজকার মতো সকালবেলা গিয়ে নিয়ে এসেছি। দুঃখিত দোস্ত, তোরটা তোকেই মাথা পেতে নিতে হবে। একটা কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলল সে। বুড়োর ভাবটা যেন সব কিছু আমরা ভুলে গেছি। তাই বাধ্য হয়ে এসপিওনাজের
অ আ ক খ নতুন করে শেখাতে হচ্ছে। উফ। সোহেলের বর্ণনায় আদি ও অকৃত্রিম একজন নিষ্ঠাবান শিক্ষকের প্রকৃত চেহারা দেখতে পেয়ে হেসে উঠল রানা। তবে কথা বলবার সময় যথেষ্ট সিরিয়াস মনে হলো ওকে। এটাই স্বাভাবিক। রোগবালাই একজন সেনাপতির দু চোখের বিষ। গত শীতে খুবই কষ্টদায়ক একটা কাশি দেখা দেয় বিসিআই চিফ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খানের। অনেকে অনেকভাবে বলা সত্ত্বেও এ ব্যাপারে চিকিৎসা করতে রাজি করানো যায়নি তাকে সবাইকে। বরং অভয়দানের সুরে তিনিই জানিয়েছেন শীত কমে গেলে কাশিটাও চলে যাবে। বসন্ত গ্রীষ্মে গরম পড়ল, বৃষ্টি হলো, কিন্তু তার খকখকানির সঙ্গে কষ্টটা আরও বাড়ল, বই কমল না। জুলাইয়ের এক সকালে এক গাদা টেলেক্স মেসেজ আর ইমেল নিয়ে প্রাইভেট সেক্রেটারি ইলোরা চেম্বারে ঢুকে দেখে বস রিব লবিং চেয়ারে নেতিয়ে পড়েছেন। শ্বাস নিতে ভয়ানক কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে প্রথমে রানাকে, তারপর ডাক্তারকে খবর দেয় ইলোরা। ডাক্তারের কঠোর মনোভাব টের পেয়ে সবার সামনে হেনস্থা হওয়ার ভয়ে সেদিন থেকেই চিকিৎসা শুরু করতে রাজি হন তিনি। ব্লাড টেস্ট, এক্স রে ইত্যাদি করে দেখা যায় তার ফুসফুসের অবস্থা বিশেষ ভালো নয়। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিল চলতি শরতে চিকিৎসাটা হতে হবে লন্ডনের আশপাশে কোথাও, কারণ এ সময়টা ফুসফুসের জন্য আদর্শ আবহাওয়া ওখানেই পাওয়া যাবে। রাহাত খানকে লন্ডনে নিয়ে এলো রানা। সোহেল এখানে আগে থেকেই ছিল। লন্ডনের উইন্ডসর হসপিটালে ভর্তি করা হলো বিসিআই চিফকে। প্রথম দিনে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের প্রধান মার্ভিন লংফেলো দেখতে এলেন, কিন্তু ডাক্তারদের নিষেধ থাকায় 2 মিনিটের বেশি কেবিনে থাকতে পারেননি। এখানে নতুন করে আবার সব টেস্ট করা হলো। রিপোর্টে বলা হলো ব্রঙ্কিয়াল কনজেশন, আরোগ্য লাভের উপায় 1 মাস কমপ্লিট বেড রেস্ট, কিছু ওষুধ, কিছু পথ্য, কিছু বিধিনিষেধ মেনে চলা, আর আবহাওয়ার পরিবর্তন। বুদ্ধি করে বসের গুলশানের বাড়ি থেকে বহুদিনের পুরানো ব্যাটম্যান অবসর খাদেম আলী আর তার বউ শান্তা আলীকে লন্ডনে নিয়ে এসেছিল রানা। ফলে বুড়োর নিরাপত্তা আর মেজাজ মর্জি বুঝে সেবা শুশ্রূষার ব্যাপারে অতিরিক্ত কোনো ঝামেলায় পড়তে হলো না। এখানে খাদেম আর তার স্ত্রী শান্তার সম্পর্কে কিছু বলা দরকার। ওরা দুজন ফুফাতো মামাতো ভাই বোন। স্বাধীনতা যুদ্ধের সময় 16 বছরের কিশোর আর 12 বছরের বালিকা ছিল। খাদেম মাঠে মাঠে গরু ছাগল চড়াতো, জীবনে কখনো স্কুলে যায়নি। শান্তার দিন কাটতো পুকুর পাড় থেকে শাক তুলে আর শুকনো পাতা কুড়িয়ে। যুদ্ধের শুরুতে এই গ্রামে এলো পাকিস্তানি মিলিটারি। কোনো কারণ নেই, যাকে সামনে পেল তাকেই ধরল ওরা। এক লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলল। তাদের মধ্যে ওদের দুজনের মা বাবা ও আত্মীয় স্বজনরাও ছিল। দৃশ্যটা শান্তাকে দেখতে দেয়নি খাদেম। ঝোপের ভেতর লুকিয়ে বসেছিল ওরা। শান্তার চোখে হাত চাপা দিয়ে রেখেছিল সে। মিলিটারিরা চলে যাওয়ার পর গ্রাম ত্যাগ করলো ওরাও। সীমান্ত পেরিয়ে চলে এলো ভারতে। বয়স বাধা হয়ে দাঁড়ালেও যুদ্ধ করবার ট্রেনিং নিতে খাদেম আর শান্তাকে ক্ষান্ত করা যায়নি। কোনো ট্রেনিং ক্যাম্পে যখন সুবিধে করা গেল না, দুজনে যুক্তি করে তখন একটা গেরিলা দলের সঙ্গে ভিড়ে গেল। তাদের ফরমাস খাটত, জিনিসপত্র বইত, স্কাউট হিসেবে দেখে আসতো পাকিস্তানি সৈন্য বা রাজাকাররা কোথায় থাকে, কোথায় যায়। এভাবেই শুরু। তারপর সুযোগ বুঝে হাতে অস্ত্র তুলে নেয়া, কিভাবে ট্রিগার টানতে হয় শেখা, লক্ষ্য স্থির করা, লোড করা, তারপর জানোয়ার হত্যা, রক্তাক্ত প্রতিশোধ। স্বাধীনতার কদিন পর রাইফেলের ভারে প্রায় কুঁজো হয়ে যাচ্ছে শরীর। এক কিশোর আর এক বালিকা, গেরিলা যোদ্ধা, জীবনে প্রথম ঢাকা শহরে পা দিয়ে একটুর জন্য একটা জিপের তলায় পড়তে পড়তে বেঁচে গেল। সেই জিপটা চালাচ্ছিলেন মেজর জেনারেল রাহাত খান। ড্রাইভিং সিট থেকে নেমে এসে ওদেরকে দেখলেন তিনি। 2-4টে প্রশ্ন করেই সব বুঝতে পারলেন।
আপনজন বলতে কেউ নেই ওদের। মাথা গোঁজার ঠাঁইও বলতে গেলে না থাকবার মতো। কি ভেবে তিনি ওদেরকে জিপে তুলে নিলেন। বিসিআই ট্রেনিং সেন্টারে অনেক উন্নত মানের প্রশিক্ষণ পেয়েছে ওরা। ধীরে ধীরে সিকিউরিটি গার্ড হিসেবে দক্ষতা অর্জন করেছে। এর জন্য দুজনকেই প্রচণ্ড খাটতে হয়েছে। দিনের বেলা চলতো কঠোর ট্রেনিং, গভীর রাত পর্যন্ত প্রাইভেট টিউটরের কাছে শিখতে হতো লেখাপড়া। দেখতে দেখতে কয়েক বছর পার হলো। ট্রেনিং শেষ হয়েছে ওদের, এবার চাকরি হবে। কিন্তু রাহাত খানকে বিস্মিত করে ওরা দুজন জানালো তাকে ছেড়ে কোথাও ওরা যাবে না। চাকরি যদি করতেই হয়, চিরকুমার বুড়ো সার এর রান্না বান্না আর সেবা যত্ন করবার চাকরিটাই তাদের দরকার। সেই থেকে রাহাত খানের ধানমন্ডির বাড়িতে রয়ে গেছে ওরা। রাহাত খান সময় মতো ওদের বিয়ে দিয়েছেন। বিদেশে কোনো কাজে বা বেড়াতে এলে সম্ভব হলে ওদেরকেও তিনি নিয়ে আসেন। তবে দুঃখের বিষয় হলো আজও এদের কোনো সন্তান হয়নি। লন্ডনের বাইরে কোয়ার্টার ডেক এই রিজেন্সি ম্যানার হাউসটা অনেক বছর আগে নিলামে কিনেছিলেন রাহাত খান। এটা তার একটা দুর্লভ কালেকশনই কানেকশনই বলা যেতে পারে। বিশাল এস্টেট সহ এ ধরনের বাড়িগুলো তৈরি করা হয় 1811 থেকে 20 সালের মধ্যে। জর্জ প্রিন্স অব ওয়েলস এই সময়টা রিজেন্ট হিসেবে ব্রিটেনে দায়িত্ব পালন করেন। ওই সময়কার কোনো বাড়ি বা এমনকি এক সেট ফার্নিচারের মালিক হতে পারাটাও আভিজাত্য অর্জন বলে মনে করা হয়। গোটা এস্টেট ঘুরে দেখে খাদেমার শান্তা জানালো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সব কজন কর্মচারীকে সামরিক ছুটি দেওয়াটাই নিরাপত্তার দিক থেকে ভালো হবে। রাহাত খান তাদের এই পরামর্শ মেনে নিয়েছেন। উইন্ডসর পার্কের কিনারায় কোয়ার্টার ডেক এ মাত্র 1 সপ্তাহ হলো বসবাস করছেন রাহাত খান। তার ব্র্যাঙ্কিয়াল কনজেশন এরই মধ্যে বেশিরভাগ সেরে গেছে, কিন্তু খিটখিটে মেজাজটা স্বাভাবিক হতে প্রয়োজনের চেয়ে যেন সময় নিচ্ছে অনেক বেশি। সানিংডেল থেকে প্রতি সন্ধ্যায় নিজের ফ্ল্যাটে ফেরবার পথে কোয়ার্টার ডেকে থামতে হওয়ায় সেটার আজ ভালোই টের পাচ্ছে রানা। তবে বাগে পেয়ে ও ছাড়ছে না। ডাক্তাররা যেসব নির্দেশ দিয়েছেন সেগুলো ঠিকমতো পালিত হচ্ছে কিনা তা খুঁটিয়ে পরীক্ষা করবার দায়িত্বটা স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছে ও। বসের বেডরুমে ঢোকার আগেই খাদেম দম্পতির কাছ থেকে একটা রিপোর্ট পায়। বুড়ো আজ ঠিকমতো খাওয়া দাওয়া তো সেরেছেন তো? ঘুমোবার সময় বই বা পত্রিকা নিয়ে বসেছিলেন? সময় মতো ওষুধ খেয়েছেন? চুরুট বা পাইপ ধরেননি তো? রিপোর্ট পাওয়ার পর এক গাদা অভিযোগ নিয়ে বসের বেডরুমে ঢোকে রানা। ওর অস্ত্র হলো ভয় দেখানো। ডাক্তারদের জানাতে হবে। কি জানাতে হবে? এই যেমন আপনি চুরুট না খেয়ে থাকতে পারছেন না, দিবানিদ্রা বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও চোখে ঘুম নেই ইত্যাদি। কিন্তু রাহাত খান ওকে বলতে গেলে কোনো সুযোগই দেন না। অমুক অ্যাসাইনমেন্টে তুমি খুব ভালো করেছিলে, এভাবে শুরু করেন তিনি। ঠান্ডা ও মিষ্টি রসে প্রথমে সিক্ত করে নেন রানার মনটাকে। তারপর হালকা সুরে এক এক করে ধরতে থাকেন ভুলগুলো, কিংবা গড় গড় করে বলতে শুরু করেন কি করলে ক্ষতির পরিমাণ আরও কমানো যেত। চিত্র ছাড়ল রানা। সানিংডেল ক্লাবের কার পার্ক থেকে বেরিয়ে রাস্তায় পড়ল। সত্যি কোয়ার্টার ডেকে নামবে না তুই? না রে। হাতঘড়ির উপর চোখ বুলালো সোহেল। তুই আমাকে রেল স্টেশনের সামনে ছেড়ে দে, ট্রেন ধরে আমি কেন্ট থেকে ঘুরে আসি। কেন, কেন্টে কি? তোর নামে এজেন্সি, অথচ দায় দায়িত্ব সব আমার ঘাড়ে চেপে বসছে। কৃত্রিম ক্ষোভের সুরে বলল সোহেল। কেন্ট শাখার বিরুদ্ধে অভিযোগ করছে স্কটল্যান্ড ইয়ার্ড। ওরা নাকি পুলিশের কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। আসলে কি ঘটছে দেখা দরকার। ওরা জানে আজ রাতে আসছি আমি। যা, বেঁচে গেলি।
ভাবছিলাম ঘাড় ধরে বসের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবো। বলবো, স্যার, আপনার নামে দুনিয়ার নিন্দা করে বেড়াচ্ছে, কানটা ধরে একটু মুচড়ে দেন। আগে তোর কান মোচড়াবেন, হেসে উঠে বলল সোহেল। কারণ সকালবেলা তোর সম্পর্কে ঠিক এই কথাই বসকে বলে এসেছি আমি। 15 মিনিট পর সোহেলকে রেল স্টেশনে নামিয়ে দিয়ে চিত্রর লম্বা বনেট ঘুরিয়ে A30 থেকে বেরিয়ে এলো রানা। ওর সামনে এখন ধীর স্থির 10 মিনিটের জার্নি। আঁকাবাঁকা হলেও দুপাশে বনভূমি থাকায় এই রাস্তায় গাড়ি চালাবার মজাই আলাদা। তারপর পৌঁছে যাবে কোয়ার্টার ডেকে। রানা যখন চৌরাস্তায় গাড়ি থামিয়ে সোহেলকে রেল স্টেশনে নামিয়ে দিচ্ছে, চিত্রকে দূর থেকে পাশ কাটিয়ে সামনে চলে এসেছে কালো মার্সিডিসটা। এই মার্সিডিস এই মার্সিডিস কার পার্ক থেকে চুরি করা। সোনালি চুল ড্রাইভার একটা বাগ থেকে 50 গজ দূরে ঘন ঝোপের আড়ালে গাড়ি দাঁড় করিয়েছে। এই মুহূর্তে হিটাসি সিলভার একটা মাত্র শব্দ উচ্চারণ করলো সে। 4.5 মাইল দূরে আরেক লোক মেসেজটা রিসিভ করলো। সেও মেসেজ প্রাপ্তির স্বীকৃতি দিল মাত্র একটা শব্দ উচ্চারণ করে। দ্বিতীয় লোকটা নিজের সেট অফ করে ঘন জঙ্গল থেকে বেরিয়ে এলো 2 সঙ্গীকে নিয়ে। 2 ঘন্টার বেশি হবে ওখানে শুয়ে অপেক্ষায় আছে তারা। সোনালি চুল চুরি করা মার্সিডিজে আরও 1 মিনিট বসে থাকলো। অকারণে নড়াচড়া করা তার স্বভাব নয়, এমনকি এখনকার মতো চরম উত্তেজনার মুহূর্তেও না। সময়সূচির হিসেবে অপারেশন শুরুর মুহূর্তটি 50 মিনিট আগেই পার হয়ে গেছে। অর্থাৎ বড় রকমের আর কোনো দেরি হওয়া চলবে না, হলে মারাত্মক একটা বিপর্যয় ঘটে যাবে। কারণ এইমাত্র যে রেডিও সিগন্যালটা সে পাঠিয়েছে সেটা পরিবর্তনের কোনো উপায় নেই। সিগন্যালটা পাওয়ার পরপরই একদল লোক ভয়ানক সব কাণ্ড ঘটাতে শুরু করে দেবে। তবে না, দেরি হওয়ার কোনো কারণ নেই। 60 সেকেন্ড পর ঝোপের আড়াল থেকে বেরিয়ে চিত্রর পিছু নিল মার্সিডিস। সতর্ক গবেষণার ফলে জানা আছে এরই মধ্যে পরবর্তী বাঘ ঘুরতে শুরু করেছে চিত্র। অনুসরণরত মার্সিডিসকে রানা দেখতে পাবে না। কাউন্টি সীমান্ত পেরিয়ে বার্কশায়ার ঢুকল রানা। আধুনিকতার নামে ইস্পাত আর কাঁচ দিয়ে তৈরি আকাশছোঁয়া জঙ্গল, প্রতিটি ছাদে নানান আকৃতির ডিশ অ্যান্টেনা, ফুল ফলের ছাদ বাগান ইত্যাদি দেখতে দেখতে 329 পার হয়ে এলো। পাইন বনের মাঝখানে রাস্তা এখন অল্প ঢালু। খানিক পর বায়ে খোলামেলা সবুজ শ্যামল ফার্মল্যান্ড, তবে ডানে এখনও দাপটের সঙ্গে ঘন বনভূমি বিশাল জায়গা দখল করে রেখেছে। ইংল্যান্ড একসময় কেমন ছিল? এ ধরনের জায়গাগুলো তার স্মৃতিচিহ্ন হিসেবে টিকে আছে আজও। যেন এই ধারণার অসারতা প্রমাণ করবার জন্যই লন্ডন এয়ারপোর্ট থেকে সদ্য টেক অফ করা ব্রিটিশ এয়ারওয়েজের একটা বোরিং রানার চোখের সামনে উদয় হলো। একদল ট্যুরিস্ট হয়তো স্পেনে ছুটি কাটাতে যাচ্ছে। যাক, তোমার কি? এসব ভুলে বুদ্ধি বের করো এসব ভুলে বুদ্ধি বের করো বুড়োকে কিভাবে হাসি খুশি রাখা যায়। জরুরি আরও একটা কাজ আছে। কাল থেকে দৈনন্দিন ছকে পরিবর্তন আনতে হবে। এসব চিন্তা অন্যান্য জরুরি কাজের ফাঁকে রানার মাথায় খেলছে। এই যেমন সতর্কতার সঙ্গে গাড়ি চালানো, মাঝে মধ্যে রিয়ার ভিউ মিররে তাকানো। তবে ভিউ মিররে একবারও কালো মার্সিডিসটাকে দেখা গেল না। দেখা গেলেও রানা বিশেষ মনোযোগ দিত বলে মনে হয় না। গাড়িটা আগে কখনো দেখেনি ও। মুখোমুখি এনে দাঁড় করানো হলে লোকটাকে চিনতেও পারবে না। 1 সপ্তাহ ধরে অনুসরণ ও নজরদারি চললেও অস্বাভাবিক বা বেমানান কিছু রানার চোখে পড়েনি। গোটা ইংল্যান্ড না হলেও অন্তত লন্ডন ওর জন্য অনেকটা হোম গ্রাউন্ডের মতোই। শুধু ব্রিটিশ পাসপোর্ট থাকাটাই কারণ নয়, ব্রিটিশ সিক্রেট সার্ভিসের ও একজন অনারারি উপদেষ্টাও বটে।
তাছাড়া ওর হাতে এই মুহূর্তে কোনো অ্যাসাইনমেন্ট নেই। এসব কারণে রানা যথেষ্ট সতর্ক হওয়ার প্রয়োজন বোধ করেনি। যে লোক নিয়মিত কোথাও যায় তার উপর নজর রাখা খুব সহজ। সেজন্যই কিংস রোডে রানার ফ্ল্যাটে নজর রাখবার কোনো ব্যবস্থা করা হয়নি। ওখান থেকে রোজ সকালে রিজেন্ট পার্ক এলাকায় রানা এজেন্সি শাখা অফিসে আসার সময় ওকে ফলো করা হয় না। উইন্ডসর ব্যাকশট রোডে চলে এলো চিত্র। খানিক পর ডান দিকে পড়ল কোয়ার্টার ডেকে ঢোকার পাথুরে গেটওয়ে। কাকড় ছড়ানো রাস্তাটা বেশি লম্বা নয়। সাদামাঠা চারকোনা একটা বাড়ি, পুরোটাই পাথরের। ধূসর সবুজাভ রংটা কালের সাক্ষী যেন, শেষ বিকেলের রোদে উদ্ভাসিত। বাড়ির তিন পাশে ছায়া ফেলেছে গায়ে গায়ে ঘেঁষা পাইন, বিচ, সিলভার বার্স আর তরুণ ওক। প্রাচীন একটা লতানো গাছ উইস্টিরিয়া ফ্যাকাশে বেগুনি আর সাদা ফুল নিয়ে কষ্টে শিষ্টে এঁকে বেঁকে দোতলা পর্যন্ত পৌঁছেও থামেনি। রাহাত খানের বেডরুম সংলগ্ন ব্যালকনি ছুঁয়ে চেষ্টা করছে আরও কত দূর ওঠা যায়। ব্যালকনির সঙ্গে জানালাগুলো খোলা। শীতর দরজা বন্ধ করে নিচু পোর্টিকোর দিকে এগোবার সময় রানার যেন মনে হলো এই জানালাগুলোর পিছনে কিছু একটা নড়ল। সন্দেহ নেই খাদেম আলীর বউ শান্তা বিছানা ঠিকঠাক করছে। ঝুলন্ত তামার ঘণ্টা ঢং ঢং করে বেজে উঠল। আবার জমাট বাঁধল নিস্তব্ধতা। মৃদু বাতাসে খসখস করছে শুধু গাছগুলোর কিছু পাতা। কল্পনার চোখে রানা দেখতে পাচ্ছে শান্তা এখনো দোতলায় ব্যস্ত, আর খাদেম কিচেনে ঢুকেছে মনিবের জন্য আজকের মতো শেষ এক কাপ কফি বানাতে। সূর্য ওঠা ও অস্ত যাওয়ার মাঝখানে কোয়ার্টার ডেকের সদর দরজা কখনোই বন্ধ করা হয় না। রানার ছোঁয়ায় সঙ্গে সঙ্গে খুলে গেল সেটা। প্রতিটি বাড়ির ভেতর নিজস্ব কিছু শব্দ আছে সাধারণত, যা শোনা যায় না, মিশে থাকে দূর থেকে ভেসে আসা কণ্ঠস্বরে, পদশব্দে, রান্নাঘরে তৈরি নানা রকম আওয়াজের সঙ্গে। চৌখাট তখনও ভালো করে পেরোয়নি। এই সময় ট্রেনিং পাওয়া ষষ্ঠ ইন্দ্রিয় সাবধান করে দিল রানাকে। গোটা বাড়ি গাঢ় গভীর নিস্তব্ধতার ভেতর ডুবে আছে। সমস্ত পেশি হঠাৎ টান টান। স্টাডি রুমের নিরেট স্প্যানিশ মেহগনি দরজাটা ঠেলে খুলল। সাধারণত এখানেই লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন রাহাত খান। সুন্দর কামরা যেন হা করে তাকিয়ে আছে ওর দিকে। ঘরের প্রতিটি জিনিস জায়গা মতোই সাজানো। জল রং পেন্টিংগুলো জানালার উল্টো দিকে টেবিলে রাখা। দেয়ালে খুব বড় একটা ফটোগ্রাফ, কেন্দ্রীয় শহীদ মিনারের। রানাকে দেখা, শোনা ও চিন্তা করবার সময় দেয়া হলো না। হলের ওদিকে ডাইনিং রুমে যাওয়ার দরজাটা আধ খোলা ছিল। হঠাৎ সেটা খুলে ভেতরে ঢুকলো এক লোক। দাঁড়ালো সিঁড়ির কাছে, হাতে লম্বা ব্যারেলওয়ালা পিস্তল। তাক করলো রানার হাঁটুতে। কাট গলায় স্পষ্ট করে বলল, ওখানেই দাঁড়াও রানা, সাবধান, হঠাৎ নড়ে উঠো না, গুলি বেরিয়ে যাবে। 2। কর্মজীবনে এরকম বহুবার পিস্তলের মুখে দাঁড়িয়ে হুমকি শুনতে হয়েছে রানাকে। প্রতিপক্ষ অচেনা হলে প্রথম করণীয় হলো কৌশলে যতটা পারা যায় সময় আদায় করা, তারপর তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্য বিশ্লেষণ। শত্রুর উদ্দেশ্য কি, বস ও আলী দম্পতির কপালে কি ঘটেছে, এসব নিয়ে মাথা ঘামিয়ে আপাতত কোনো লাভ নেই। তার বদলে লোকটার হাতের অস্ত্রের দিকে মন দিল। দেখেই চেনা যাচ্ছে সাইলেন্সার লাগানো একটা 9mm লুগার। এই ক্যালিবারের একটা বুলেটের ওজন প্রায় আধ আউন্স। শব্দের গতিতে ছোটে। এই দূরত্ব থেকে ওকে যদি লাগে, শুধু পায়ে হলেও ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেবে, সম্ভবত চৈতন্যও কেড়ে নেবে। এই মুহূর্তে যেখানে পিস্তলটা তাক করা, ওখানে লাগলে প্রায় নিশ্চিতভাবে ধরে নেওয়া চলে যে জীবনে কখনো আর নিজের পায়ে হাঁটতে পারবে না ও। মানে দাঁড়ালো ওটা প্রফেশনাল এর হাতে একটা প্রফেশনাল অস্ত্র। চোয়ালের হাড় উঁচু, লম্বা মুখ লোকটার। হালকা কাপড়ের গাঢ় নীল স্যুট পরে আছে।
জুতো জোড়ায় চকচকে পালিশ। বিজ্ঞাপনী সংস্থা বা টিভি চ্যানেলের জুনিয়র এক্সিকিউটিভ বলে চালিয়ে দেওয়া যায়। মেয়েদের খুব পছন্দ হবে চেহারাটা। রানা বিশেষভাবে লক্ষ্য করল লোকটা ওরই সমান লম্বা, তবে কাঠামোটা একটু হালকা। মারপিট বা ধস্তাধস্তিতে হয়তো সুবিধে করতে পারবে না, কিন্তু তাকে নামাতে পারছে কে? ভীতিকর লেগেছে লোকটার কথা বলবার ধরন। প্রয়োজনীয় শব্দ ছাড়া অতিরিক্ত একটা শব্দ উচ্চারণ করেনি। এই লোক নিঃসন্দেহে ক্রিমিনাল। সেক্ষেত্রে পিস্তলে সে অবশ্যই দক্ষ। বিপদের সামান্যতম লক্ষণ দেখলেই অস্ত্রটা ব্যবহার করবে নির্দ্বিধায়। এত সব চিন্তা রানার মাথায় 3 কি 4 সেকেন্ডের মধ্যে খেলে গেল। সময়টা পার হওয়ার আগেই ড্রাইভওয়েতে একটা গাড়ির শব্দ হলো। ক্ষীণ একটু আশা জাগলো মনে, কিন্তু লোগার হাতে লোকটা এক চুল নড়ল না। নতুন আগন্তুক শক্তির ভারসাম্যে বৈষম্যেরই মাত্রা বাড়াবে, কমাবে না। কাকরের উপর দিয়ে হন হন করে হেঁটে আসার শব্দ শোনা গেল। সদর দরজা দিয়ে আরেকজন লোক ঢুকলো ভেতরে। রানার দিকে সে ভালো করে একবার তাকালোও না। নীলচে চোখের ভাষা পড়া কঠিন। মাথায় সোনালি চুল ঠিকঠাক করে নিয়ে একই রকম আরেকটা লুগার বের করলো ডান নিতম্বের কাছ থেকে। তারপর এমনভাবে নড়ল যেন আগেই মহড়া দেয়া আছে। মাপা পা ফেলে এগিয়ে গিয়ে পিঠ ঠেকালো হলরুমের দেয়ালে। সিঁড়ির কাছে দাঁড়ানো সঙ্গী আর রানার মাঝখানে একবারও এলো না। এদিকে এসে উপরে ওঠো, ধীরে ধীরে, প্রথম লোকটা বলল, সেই আগের মতো শুকনো গলায়। সশস্ত্র শত্রুদের উপস্থিতিতে একতলা থেকে পালানো যতই কঠিন হোক, মঞ্চটা বদলে উপরতলায় উঠে গেলে মনটা একেবারে ভেঙে পড়তে চায়। বিশেষ করে যদি ল্যান্ডিং বা হলে একজন গার্ড থাকে। মনে মনে ওদের প্রশংসা করলো রানা, তবে নির্দেশ মতো ধীরে ধীরে সামনে এগোলো। 3 গজ এগিয়েছে, সরু মুখ নিয়ে লোকটা পিছু হটতে শুরু করলো। দুজনের মাঝখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে। পিছনে সোনালি চুলও এগোচ্ছে একই তালে। পেটের সামনে এনে পিস্তলটা রানার পা লক্ষ্য করে ধরে আছে। দুজনেই প্রফেশনাল, তাতে কোনো সন্দেহ নেই। কোয়ার্টার ডেক হল এর চারদিকে স্বাভাবিক পরিবেশের উপর চোখ বুলালো রানা। পাইন প্যানেল চকচক করছে। ফার্নিচার যেখানে যেটা থাকবার কথা সব সেখানেই আছে। একটা মাত্র বিচ্যুতি চোখে পড়ল। মেঝেতে আধ খাওয়া একটা চুরুট পড়ে রয়েছে। মারাত্মক দুঃসংবাদ, মাথায় আকাশ ভেঙে পড়বার মতো। বিপদের মাত্রা বেড়েছে ওর, সঙ্গে কোনো অস্ত্র না থাকায়। যান্ত্রিক রোবটের মতো জলপাই রঙের কার্পেট মোড়া সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠছে রানা। নিরাপদ দূরত্ব বজায় রেখে দুই অস্ত্রধারীর একজন পথ দেখাচ্ছে, আরেকজন অনুসরণ করছে। দক্ষতার কোনো অভাব না থাকলেও বোঝাই যায় যে এরা ভাড়াটে লোক, লিডার বা কর্তাদের কেউ নয়। অপারেশনটা যাই হোক, কার দায়িত্বে পরিচালিত হচ্ছে তা আশা করা যায় একটু পরই জানা যাবে। ঢোকো, এবার কথা বলল সোনালি চুল। প্রথম লোকটা সিঁড়িতে দাঁড়িয়ে চৌকাঠ পেরিয়ে রাহাত খানের বেডরুমে ঢুকলো রানা। প্রথম লোকটা সিঁড়িতে দাঁড়িয়ে চৌকাঠ পেরিয়ে রাহাত খানের বেডরুমে ঢুকলো রানা। কামরাটা লম্বাটে, ব্যালকনির দিকে জানালাগুলো বন্ধ, তবে পর্দা সরানো। প্রথমেই রানার চোখ পড়ল বস্তের উপর। রানার গলার ভেতর থেকে দুর্বোধ্য একটা আওয়াজ বেরিয়ে এলো আতঙ্কে। নিজের বিছানার পাশে একটা হালকা কাঠের চেয়ারে বসে রয়েছেন রাহাত খান। কাঁধ দুটো ঝুলে পড়ায় মনে হচ্ছে তার বয়স রাতারাতি 10 বছর বেড়ে গেছে। হাত দুটো অসাড় ভঙ্গিতে ঝুলছে দুই হাঁটুর মাঝখানে। এক মুহূর্ত পর ধীরে ধীরে মুখ তুললেন তিনি। দৃষ্টি স্থির হলো রানার চোখে। চিনতে পারার এতটুকু লক্ষণও ফুটল না তাতে। না কোনো ভাব লক্ষ্য করা গেল। চোখের স্বচ্ছ পরিষ্কার বুদ্ধির ঝিলিক, দৃষ্টির সেই অন্তর্ভেদী
ধার হারিয়ে গেছে। রানা শুনতে পেল বসের খোলা মুখ থেকে অদ্ভুত একটা অস্পষ্ট শব্দ বের হলো, সম্ভবত বিস্ময়সূচক কিংবা প্রশ্নবোধক বা হয়তো সতর্কীকরণ, আবার একই সঙ্গে তিনটেও হতে পারে। কিডনির উপরের সারফেসে ছোট দুটো অ্যান্ডিনিল গ্ল্যান্ড রয়েছে, সেগুলো থেকে হরহর করে অ্যাড্রেনালিন হরমোন বেরোচ্ছে। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাওয়ায় রক্তে বেড়ে গেল অক্সিজেন। তাতে হৃৎপিণ্ড দ্রুত গতি লাভ করায় পেশিতে বাড়তি রক্ত সরবরাহ হচ্ছে এখন। ত্বকের কাছাকাছি রক্তবাহী ক্ষুদে উপশিরাগুলো বন্ধ হয়ে যাওয়ায় আহত হওয়ার ঘটনা ঘটলে ক্ষতির মাত্রা সীমিত পর্যায়ে থাকবে। এমনকি খুলির চুলও চোখে না ধরা পড়বার মতো সামান্য একটু উঁচু হলো। রাহাত খানের দিকে এখনো তাকিয়ে রয়েছে রানা। কোত্থেকে এলো বলা মুশকিল, হয়তো অ্যাড্রেনালিন থেকেই। আশ্চর্য একটা উল্লাস। এক পলকে জেনে ফেলেছে যে ওর ধার কমে যায়নি। উপলব্ধি করছে প্রয়োজনের সময় এখনো সেই আগের মতোই সুদক্ষ লড়াইয়ের একটা মেশিনও। নতুন একটা কণ্ঠস্বর শুনতে পেল রানা। আগের দুজনের মতো এর উচ্চারণেও মার্কিন বাচনভঙ্গি স্পষ্ট। ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি মিস্টার রানা। তোমার বসের কোনো রকম ক্ষতি করা হয়নি। ওষুধ দেয়া হয়েছে যাতে সহযোগিতা করেন। ওষুধের প্রভাব কেটে গেলে আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠবেন। ওই একই ইঞ্জেকশন এখন তোমাকেও একটা দেয়া হবে। বাধা দিতে যেও না, কারণ তুমি বাধা দিতে যাচ্ছ বুঝতে পারলেই আমার সঙ্গীদের একজন তোমার হাঁটুতে গুলি করবে। সেই অর্ডারই দেয়া আছে। ইঞ্জেকশনটা নিতে তুমি কোনো ব্যথা পাবে না। পা দুটো স্থির রেখে ট্রাউজার নিচু করো। লোকটার মোটাসোটা বয়স হবে 40-এর কাছাকাছি। লোকটা মোটাসোটা বয়স হবে 40-এর কাছাকাছি। মাথা জোড়া টাক চকচক করছে। অপর দুই সঙ্গীর মতো এর চেহারাতেও কোনো বৈশিষ্ট্য নেই। ভালো করে দ্বিতীয়বার তাকালে হয়তো ধরা পড়বে যে চোখ দুটোয় কিছু একটা আছে। ঠিক চোখে নয়, চোখের পাতায় আকারে স্বাভাবিকের চেয়ে চোখের পাতায় আকারে স্বাভাবিকের চেয়ে বেশ বড়। ওগুলোর মালিক ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি সচেতন, তাই কথা বলবার সময় ঘন ঘন পলক ফেলে ফেলে আর তোলে। তার এই আচরণ অস্বস্তি জাগায়, তবে রানাকে মোটেও ভোগাতে পারছে না। নিজের অজান্তেই শত্রুদের পজিশন লক্ষ্য করেছে রানা। একজন অস্ত্রধারী ওর সামনে, দ্বিতীয় লোকটা ল্যান্ডিংয়ে বা সিঁড়ির কোথাও দাঁড়িয়ে দরজাটা কাবার দিচ্ছে। তৃতীয়জন ব্যালকনির বন্ধ জানালার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। বয়স্ক চতুর্থ লোকটা বিছানার পায়ের দিকটায় ধৈর্য ও বিষণ্ণতার ধৈর্যের প্রতিমূর্তি সেজে অপেক্ষায়। লোকটা ডাক্তার, হাতে হাই পড়া হাইপোডারমিক। দুটো সমস্যার সমাধান প্রয়োজন। কেন তা না জেনেই রানা বুঝতে পারছে ওগুলো অত্যন্ত জরুরি। জানালার পাশে দাঁড়ানো লোকটা এইমাত্র যে কথাগুলো বলল তার মধ্যে একটা ভাওতা আছে। কি সেটা? আর ওই জানালাগুলো সম্পর্কে নগণ্য যে ব্যাপারটা লোক চারজন জানে না, অথচ নিজের সাথে ব্যবহার করতে পারবে রানা, সেটাই বাকি। মুভ। বিশাল পাতা চোখ ঢাকল, তারপর আবার খুলল। রানা অপেক্ষা করছে। অবাধ্য হয়ে কোনো লাভ নেই। আমার নির্দেশ মতো কাজ করবার জন্যে 5 সেকেন্ড সময় দেওয়া হলো তোমাকে। তারপরে যদি সহযোগিতা না পাই, তোমাকে অচল করে ধীরে সুস্থে ইঞ্জেকশন দেয়া হবে। সেকেন্ড গোনার দিকে রানার মন নেই। সময়টা পার হওয়ার আগেই দুটো সমস্যার প্রথমটার সমাধান পেয়ে গেল। যে কথাগুলো বলা হচ্ছে তার ভেতর পরস্পর বিরোধী একটা ব্যাপার রয়েছে। অসহায় একজন মানুষকে নতুন করে অসহায় বানাবার জন্য ইঞ্জেকশন দিতে হবে কেন? কেন প্রথমে তাকে জখম ও অকেজো করা হচ্ছে না? বর্তমান পরিস্থিতিতে সেটাই তো সহজ।
সময় কম লাগবে, থাকবে না কোনো ঝুঁকিও। তার মানে ওকে তারা শুধু অসহায় বানাতে চাইছে না, চাইছে অক্ষত অবস্থায় অসহায় বানাতে। গুলি করবার হুমকিটাকে সেফ ধাপ্পা বলেই মনে হচ্ছে। তা যদি না হয়, হিসেব ও বিশ্লেষণে ওর যদি কোথাও ভুল হয়ে থাকে, শাস্তিটা হবে ভয়াবহ। কিন্তু আর তো কোনো বিকল্প নেই। লোকটার সেকেন্ড গোনা শেষ হলো, রানা নড়েনি। নীরবতার ভেতর রাহাত খান আরেকটা ছোট্ট দুর্বোধ্য শব্দ করলেন, তারপর ধরো। রানার হাত দুটো ধরে হ্যাঁচকা টান দিল পিছন দিকে। কামরার বাইরে থেকে লম্বাটে মুখ কখন ভেতরে ঢুকেছে টের পায়নিও। বিদ্যুৎ বেগে গোড়ালি চালালো পিছনে, শক্ত কোথাও লাগলো। সঙ্গে সঙ্গে মুক্ত হলো একটা হাত, কিন্তু পর মুহূর্তেই সেটা ধরে ফেললো সোনালি চুল। এরপর যে ধস্তাধস্তি আর মারামারিটা হলো, যদিও একজন লড়ছে দুজনের বিরুদ্ধে, তবু দুই পক্ষের শক্তি সমান বলেই ধরতে হবে। কারণ নিজের ধারণা সঠিক প্রমাণিত হওয়ায় উল্লাসে নতুন শক্তি পাচ্ছে রানা। তার সঙ্গে যোগ হয়েছে লড়াই করবার ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আনন্দ। আরও ব্যাপার আছে, ও লোকগুলোকে বিভিন্নভাবে আঘাত করতে পারবে, অথচ লোকগুলোকে খেয়াল রাখতে হবে ও যাতে গুরুতরভাবে আহত না হয়। তবে ওকে যাদের বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের একজন ওর সমানই শক্তিশালী। একটু রোগা হলেও তার কাজ হলো যেসব নার্ভে সবচেয়ে বেশি ব্যথা লাগে সেগুলোর একটা নাগালে পেলেই চাপ দিয়ে থেতলে বা টান দিয়ে ছিঁড়ে ফেলা। সবেগে চালানো কোনোই একটুর জন্য উরুসন্ধিতে লাগেনি। তারপরও রানার শরীরের উপরের অর্ধেক সামনের দিকে ঝুঁকে পড়ল। তখনও নিজেকে সামলে নিতে পারেনি। ইস্পাতের তৈরি আংটার মতো 10টা আঙুল ওর ঘাড়ের উপর দেবে গিয়ে গ্যাংলিয়া নার্ভে চাপ দিল। ওর হাত দুটোর উপরের অংশ ঠান্ডা কাদার সরু ধারায় পরিণত হলো। আবার রানা পিছন দিকে গোড়ালি চালালো, কিন্তু এবার ওর পা দুটো ধরে ফেলা হলো। তারপর জোরালো একটা মোচড় আর হ্যাঁচকা টান, ধপাস করে পড়ে গেল রানা। মেঝেতে মুখ দিয়ে শুয়ে আছে। এক লোক চেপে বসেছে কাঁধের উপর, আরেক লোক শরীরের নিচের অংশটা ধরে রেখেছে। রিল্যাক্স, প্রয়োজন ছাড়া নড়ো না, একটু চিন্তা করো। জানালায় কি আছে, ওটার নাগাল পেলে কি লাভ?